আমরা যখন একটা প্যাসেজ সলভ করব সবার আগে কোন কাজটা করব? শিরোনাম, হেডিং। তো আমাদের এখানে হেডিং কি দেওয়া আছে? অস্ট্রেলিয়ান কালচার। কালচার মানে কি? সংস্কৃতি। অস্ট্রেলিয়ান কালচার অ্যান্ড কালচারাল শক। শক মানে কি? শক, আঘাত। ঠিক আছে, কালচার শকটা কি জিনিস? মানে কালচার মানে সংস্কৃতি, আর কালচার শক মানে সংস্কৃতিজনিত আঘাত। সংস্কৃতিজনিত আঘাত মানে কিরকম? আমার সংস্কৃতিতে যেটা আরেকজনের সংস্কৃতিতে তার উল্টো, তাহলে এটা আমার এক্সপেকটেশনে একটা আঘাত না? হ্যাঁ, তাহলে বুঝতে পারছি সংস্কৃতি এবং সংস্কৃতিজনিত আঘাত, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হবে প্যাসেজে। আমাদের যেহেতু আমরা বুঝতে পেরেছি যে সংস্কৃতি সংক্রান্ত কথাবার্তা হবে, সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। এখানে দেওয়া আছে প্রশ্নে কয়টা? 9 to 13। তার মানে কয়টা প্রশ্ন? 5টা। কমপ্লিট দ্য টেবল বিলো। তাহলে এটা হচ্ছে একটা টেবল কোয়েশ্চেন। রাইট নো মোর দেন 2 words। তাহলে এইখানে কিন্তু এসে দেখা যাচ্ছে ওয়ার্ড লিমিট কত কমে গেছে, 2। and প্রত্যেকে from the passage, তার মানে আমি যদি কোনো শব্দকে সিনোনিম বা সিমিলার এক্সপ্রেশন ইউজ করতে চাই, আনসার হবে না, প্যাসেজে যা আছে তাই বলতে হবে। এখানে একটা শিরোনাম দিয়েছে, দ্য স্টেজেস অফ কালচার শো। তাহলে সংস্কৃত জনিত আঘাত এর বিভিন্ন ধাপ নিয়ে এখানে আলোচনা করা হবে। বুঝতে পেরেছি আমাদের এটা হচ্ছে প্রশ্ন, টেবল, এবং 2 শব্দের মধ্যে লিখতে হবে, এবং এখানে ধাপগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা ধাপ। হ্যাঁ, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। 4টা ধাপ, তাই না? তো প্রথম ধাপের নামটা কি? নাম। সেকেন্ড কলামে দেওয়া আছে নেম। তাহলে প্রথম ধাপের নামটা কি সেটা বের করতে হবে। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে রিডাকশন। তৃতীয় ধাপের নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ড রিওরিয়েন্টেশন। চতুর্থ ধাপের নাম কি বের করতে হবে। তাহলে আমাদের কয়টা কালচার শকের ধাপগুলোর কোন কোন ধাপের নাম বের করতে হবে? প্রথম ধাপ এবং শেষ ধাপ। ঠিক আছে, তাহলে 2টা প্রশ্ন চলে গেল, আর বাকি আছে কয়টা? 3টা প্রশ্ন। এবার আমরা দেখব থার্ড কলাম হেডিং, নিউকামার্স রিঅ্যাকশন টু প্রবলেমস। রিঅ্যাকশন মানে প্রতিক্রিয়া। এখানে 14-15 টা আমাদের ক্যান্সেল করতে হবে। এই ফোর্থ স্টেজটা যে ডিফিকাল্ট। হ্যাঁ, এটা একটু নাম্বারিং এর সমস্যা হয়েছে। তাহলে হবে 7টা। হ্যাঁ, আমাদের এখানে ইনস্ট্রাকশন একটু ভুল ছিল। তাহলে দেখা যাচ্ছে এখানে 2টা, তাহলে এদিকে রয়ে গেছে আরো 5টা। প্রথম ধাপ যেটা, সেই ধাপ হচ্ছে কি, আমাদের এই কলামে আলোচনা হচ্ছে নিউকামার্স, তার মানে অভিবাসী যারা আসছে, সমস্যা যেটা তারা সম্মুখীন হয়, মানে কালচার শক যেটা সম্মুখীন হয়, সেটার প্রতি তাদের প্রতিক্রিয়াটা কেমন। তাহলে এখানে বলছে they নোটিস মানে হ্যাঁ লক্ষ্য করা, they notice the dash, তার মানে তারা একটা কিছু লক্ষ্য করে, যেটা লক্ষ্য করে সেটা কি? between different nationalities,
different nationalities, বিভিন্ন between different nationalities, between different ভিন্ন ভিন্ন nationalities জাতির, তাহলে ভিন্ন ভিন্ন জাতির মধ্যে তারা একটা কিছু দেখতে পায়, তাহলে ভিন্ন ভিন্ন জাতির মধ্যে তারা কি দেখতে পায়, কি লক্ষ্য করে, সেটাই বের করতে হবে। and cultures, তাহলে ভিন্ন ভিন্ন জাতি এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতির মধ্যে তারা কোন জিনিসটা লক্ষ্য করে, কখন, যখন তারা প্রথম আসে, মানে প্রথম ধাপে তাদের কাছে ভিন্ন জাতি এবং ভিন্ন সংস্কৃতির মধ্যকার কোন জিনিসটা মানে চোখে পড়ে, এটাই আমাদেরকে বের করতে হবে। তারপর বলছে they may experience মানে কি, এক্সপেরিয়েন্স তো ভার্ব হিসেবে অভিজ্ঞতা, এখানে বোঝাচ্ছে সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া। তারা হয়তো সম্মুখীন হতে পারে, দিস স্টেজ এই ধাপের সম্মুখীন হতে পারে, ফর আপ টু কতদিন পর্যন্ত, না আপ টু মানে পর্যন্ত, তাহলে নিশ্চয়ই কতদিন পর্যন্ত এই ধাপ টিকে থাকে, প্রথম ধাপ, কালচার শকের প্রথম ধাপের মেয়াদ কতটুকু, এই বিষয়টা নিয়ে আমাদেরকে উত্তর বের করতে হবে যে কতদিন পর্যন্ত টিকে থাকে, তাই না? তাহলে আমরা দেখতে পেলাম প্রথম ধাপের নাম বের করতে হবে, প্রথম ধাপে বিভিন্ন জাতি এবং সংস্কৃতির মধ্যে কোন জিনিসটা তারা লক্ষ্য করে সেটা বের করতে হবে, এবং এই ধাপের মেয়াদ কতদিন বের করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় ধাপ নাম দেওয়া আছে রিজেকশন, এই ধাপে দে রিজেক্ট দ্য নিউ কালচার, নতুন এই সংস্কৃতি তারা এই ধাপে এসে বর্জন করে, and lose the dash they had at the beginning, তাহলে at the beginning মানে প্রথম ধাপে যে জিনিসটা তারা পায় সেই জিনিসটা এই জায়গায় এসে তারা হারিয়ে ফেলে। তাহলে প্রথম ধাপে দুই জাতি দুই সংস্কৃতির মধ্যে তারা একটা কিছু তারা লক্ষ্য করে এবং এটার মেয়াদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছে, কিন্তু দ্বিতীয় ধাপে তাদের মধ্যে কি শুরু হয়, প্রতিক্রিয়া, তারা বর্জন করা শুরু করে, এবং প্রথম ধাপে যে একটা জিনিস তারা পায় দ্বিতীয় ধাপে এসে তারা সেটা হারিয়ে ফেলে, তাহলে নিশ্চয়ই প্রথম ধাপে তারা ভালো একটা কিছু পায় যেটা এখানে হারিয়ে ফেলে। স্টেজ 3 তে বলছে অ্যাডজাস্টমেন্ট এন্ড রিওরিয়েন্টেশন, তাহলে ওইটা হচ্ছে বর্জন, বর্জনের পরে হচ্ছে সমন্বয় সাধন। অ্যাডজাস্টমেন্ট মানে কি, এন্ড রিওরিয়েন্টেশন আবার নতুন ভাবে চেনা, রিওরিয়েন্টেশন মানে নতুন ভাবে চেনার উপায়। তাহলে তৃতীয় ধাপে এসে তারা আগে যেটা বর্জন করেছে সেটাকে আবার কি করে, সমন্বয় করে নেয় এবং নতুন ভাবে চেনার চিন্তা করে। তাহলে এই ধাপে তারা কি করে, they can understand some dash, আমাদেরকে বের করতে হবে তারা কোন জিনিসটা বুঝতে শিখে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে শেখা, some dash which they had not previously observed, যে জিনিসটা তারা আগে লক্ষ্য করেনি, আগে যে জিনিসটা লক্ষ্য করেনি সেই জিনিসটা তারা এই ধাপে এসে বুঝতে শিখে। they learn তারা আরো শিখে, for dealing with difficulties, deal with মানে সামলানো, deal with difficulties মানে সমস্যা, সমস্যা সামলানোর জন্য তারা কোন জিনিসটা শিখে, বুঝে গেছে? তাহলে আমরা সবগুলো প্রশ্ন কিন্তু পড়ে ফেলেছি। নোটস, টেবল, ফ্লোচার্ট, ডায়াগ্রাম, সামারিতে পুরো প্রশ্ন সম্পর্কে একটা ধারণা নিতে হবে। একটা প্রশ্ন পড়ে আগের মতো প্যাসেজ পড়া যাবে না, কারণ এখানে আনসার গুলো অর্ডার মেনটেন করবে না। অর্ডার মানে প্রথমে 9, তারপর 10, তারপর 11, তারপর 12, তারপর 13, এই ধারাবাহিকতা ওরা মেনটেন করবে এই ধরনের কোনো নিশ্চয়তা নেই।
তো এখন যদি আমি 9 নাম্বারের জন্য শুধু 9 নাম্বার প্রশ্নটা পড়ে প্যাসেজ পড়া শুরু করি, দেখা যাবে প্যাসেজটা আমি পুরোপুরি শেষ করে ফেলেছি এবং উত্তরটা পেলাম শেষ পর্যায়ে গিয়ে। তারপর যখন 10 নম্বর প্রশ্ন পড়বো তখন আমাকে প্রথম থেকে পড়তে হবে। তাহলে এখন যখন আমরা পড়তে শুরু করব, যখনই দেখবো যে প্রথম ধাপ সংক্রান্ত কোনো তথ্য, তাহলে আমি থামবো, থেমে উত্তরটা দিব। এরপরে যদি চতুর্থ ধাপ চলে আসে, তাহলে চতুর্থ ধাপের জন্য আমি থামবো, উত্তরটা দিয়ে চলে যাব। ব্যাপারটা বুঝতে পেরেছি? তাহলে এখন আমরা প্যাসেজ পড়া শুরু করি। আমাদের প্রশ্ন যদিও পুরোটা পড়েছি, এগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ, কিন্তু ফোরগ্রাউন্ডে থাকবে প্রথম দুইটা প্রশ্ন। স্টেজ 1 এর নামটা কি, আর এখানে তারা দুই জাতি দুই সংস্কৃতির মধ্যে কি খোঁজে, এটা আসলে আমরা খোঁজার জন্য বের হয়েছি। কিন্তু কোনো কারণে রিজেকশন, অ্যাডজাস্টমেন্ট এ সংক্রান্ত কোনো তথ্য পেলে আমরা কি করব, থেমে যাব এবং এসে কোয়েশ্চেনের সাথে মিলাব। Sometimes work, study, or sense of adventure take us out of our familiar surroundings to go and live in a different culture. তাহলে কি কি জিনিস বললো? আমাদের পেশা, আমাদের পড়াশোনা এবং আমাদের দুঃসাহসিক অভিযাত্রার যে একটা ঝোঁক, এই সমস্ত কারণগুলো মাঝে মাঝে আমাদেরকে টেক আস আউট অফ আওয়ার ফ্যামিলিয়ার সারাউন্ডিংস, আমাদের আশেপাশের চেনা পরিবেশ থেকে নিয়ে যায় কোথায়? টু গো অ্যান্ড লিভ ইন এ ডিফারেন্ট কালচার, ভিন্ন একটা সংস্কৃতিতে গিয়ে বসবাস করার জন্য উদ্বুদ্ধ করে। তাহলে আমরা মাঝে মাঝে আমাদের চেনা পরিবেশকে ত্যাগ করে ভিন্ন সংস্কৃতিতে গিয়ে বসবাস করি কি কি কারণে? পেশার কারণে, পড়াশোনার কারণে, অথবা কোনো অভিযাত্রার কারণে, দুঃসাহসিক অভিযাত্রার কারণে। The experience can be difficult, even shocking. এই অভিজ্ঞতাটা, ভিন্ন সংস্কৃতিতে বসবাসের এই অভিজ্ঞতাটা কঠিন হতে পারে এবং অনেক সময় শকিংও হতে পারে। Almost everyone এরপর আসছে স্ট্রাকচার, who studies, lives or works abroad. এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজ নিয়ে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আমরা খুব ভালো করে দেখব। আমাদের রাইটিং এ এই ধরনের স্ট্রাকচার বেশি লিখতে হবে। তাহলে এটা যদি আমরা সেন্টেন্সটা মনে মনে বাদ দেই, তাহলে হয় কি, অলমোস্ট এভরিওয়ান হ্যাজ প্রবলেমস। প্রত্যেকেরই সমস্যা আছে। কোন প্রত্যেক? যারা পড়াশোনা করতে যায়, বসবাস করতে যায়, অথবা চাকরি বাকরি করতে যায় বিদেশে, তাদের প্রত্যেকেরই সমস্যা হয়। আচ্ছা, এটা একটা আর্ট রিলেটিভ ক্লজ। এইবার হচ্ছে রিডিউসড ক্লজ। কোন এখন দুইটা সেন্টেন্স এখানে এক হয়ে গেছে। তাহলে এভরিওয়ান হ্যাজ প্রবলেমস, আসলে এখানে দুইটা সেন্টেন্স। এভরিওয়ান হ্যাজ প্রবলেম, এভরিওয়ান অ্যাডজাস্ট টু এ নিউ কালচার। ঠিক আছে না? দুইটাকে এক করে দিয়েছে। হ্যাজ প্রবলেমস, তো পরের সেন্টেন্সে ভার্বটা, সাবজেক্টটাকে রিমুভ করে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিয়েছে। অ্যাডজাস্টিং টু আ নিউ কালচার। আমাদের রাইটিং এ এই ধরনের স্ট্রাকচার বুঝতে হবে ভালো করে। তাহলে আমরা প্রত্যেকেই যারা বিদেশে পড়াশোনা করতে যাই, বসবাস করার জন্য যাই, বা চাকরি বাকরি করতে যাই, তাদের প্রত্যেকেরই কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, হ্যাঁ, এবং নতুন সংস্কৃতির সাথে খাপ খেয়ে নিতে হয়, সমন্বয় সাধন করতে হয়। অথবা এটা অর্থ এরকম হতে পারে যে নতুন সংস্কৃতির সাথে সমন্বয় সাধন করতে গিয়ে আমাদের প্রত্যেকেরই, যারা আগে না বিদেশে পড়াশোনা করে, চাকরি বাকরি করে বা বসবাস করে, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যায় পড়তে হয়। This response is commonly referred to as culture shock. এই প্রতিক্রিয়াটা, এই যে সমস্যায় পড়ি, সম্মুখীন হই, এই
প্রতিক্রিয়াটাকে সাধারণত বলা হয়ে থাকে ইজ কমনলি রেফার্ড টু, আন্ডারলাইন করে রাখি, সাধারণত বলা হয়ে থাকে এজ কালচার শক। এটাকে কালচার শক নামে আমরা চিনি। কালচার শক ক্যান বি ডিফাইন্ড, কালচার শক থেকে সংজ্ঞায়িত করা যেতে পারে the physical and emotional discomfort, discomfort মানে discomfort মানে কি অস্বস্তি, ইমোশনাল মানে আবেগজনিত, শারীরিক এবং আবেগজনিত অস্বস্তি কোনটা মনে মনে বুঝতে হবে, দ্যাট যেটা a person experiences, যেই অস্বস্তিটা একজন ব্যক্তির সম্মুখীন হয় কখন, when entering a culture different from their own, তাদের কালচার থেকে ভিন্ন একটা কালচারে যখন একজন ব্যক্তি প্রবেশ করে তখন সে যে অস্বস্তিতে ভুগে, শারীরিক এবং আবেগজনিত যে অস্বস্তিতে ভুগে, তাকে কি বলা হচ্ছে, কালচার শক। তাহলে এখানে আমরা প্রথম প্যারায় দেখলাম হচ্ছে কালচার শকটা কি, কালচার শকের ধাপগুলো এখানে এখনো আলোচনা হয়নি, তাই না? তাহলে আমরা দেখবো কালচার শকের ধাপ, কারণ আমাদের সব প্রশ্ন প্রত্যেকে কালচার শকের ধাপ থেকেই আসা, তাই না? তাহলে আমরা পরবর্তী প্যারাগ্রাফটা দেখি। For people moving to Australia, for মানে ক্ষেত্রে, কোন লোকদের ক্ষেত্রে, কোন লোক মুভিং টু অস্ট্রেলিয়া, যারা অস্ট্রেলিয়ায় যাচ্ছে, এরপর কমা, Price 2000 has identified certain values which may give rise to culture shock. তাহলে ক্ষেত্রে এটা কমা, যে সমস্ত লোক অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তাদের জন্য বা তাদের ক্ষেত্রে, প্রাইস একটা মানুষের নাম বা কোন একটা সংস্থার নাম হতে পারে, has identified চিহ্নিত করেছেন certain values, values শব্দের অর্থ কি, মূল্যবোধ, কিছু মূল্যবোধের কথা শনাক্ত করেছেন, যেই মূল্যবোধগুলো which may give rise to, এটা আন্ডারলাইন করি, may give rise to, এটাকে ফ্রেজ, হ্যাঁ, যেটা অবদান রাখা অথবা বাড়িয়ে দেয়া, কালচার শক। তাহলে প্রাইসের মতে যে ব্যক্তিগুলো অস্ট্রেলিয়াতে বসবাস করার জন্য যাচ্ছেন তাদের জন্য কিছু মূল্যবোধের শনাক্ত করেছেন, যে মূল্যবোধগুলো আসলে কালচার শক সৃষ্টিতে দায়ী। এখন তাহলে কি নিয়ে আলোচনা করা হবে এই প্যারাগ্রাফে, মূল্যবোধগুলো, যে মূল্যবোধগুলোর কারণে কালচার শক হয় সেটাই, কারণ শুরুতে মূল্যবোধের কথা বলা হয়েছে ফার্স্ট সেন্টেন্স। ফার্স্টলি, প্রথমত, he argues, তার যুক্তি মতে, that Australians place a high value on independence and personal choice. অস্ট্রেলিয়ানরা দিয়ে থাকে, প্লেস মানে এখানে দেওয়া, a high value, বেশি মূল্য দিয়ে থাকে কিসের উপর, on independence, স্বাধীনতার উপর, and personal choice, ব্যক্তিগত পছন্দের উপর। মূল্যবোধটা কি তাহলে, মূল্যবোধ হচ্ছে অস্ট্রেলিয়ানরা স্বাধীনতা এবং ব্যক্তি পছন্দকে বেশি মূল্য দেয়। This means that, যে কারণে a teacher or course tutor will not tell students what to do, যে কারণে স্কুলের শিক্ষক অথবা কোনো কোর্সের পরিচালক বলবে না স্টুডেন্টদেরকে যে কি করতে হবে, but will give them a number of options, কিছু অপশন দিবে, and suggest, এবং পরামর্শ দিবে, they work out which one is the best in their circumstances, তাদের এই তাদের অবস্থান প্রেক্ষিতে কোনটা ভালো হবে সেটাই তাদেরকে করতে পরামর্শ দিবেন। হ্যাঁ,
আমাদের দেশের মতো চাপিয়ে দেওয়া হবে না, যে ভাই হোক তোমাকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা ছাড়া তুমি কোনোভাবেই যেতে পারবে না, ক্লাস তোমাকে করতেই হবে, যে অবস্থায় হোক, মা মারা গেলেও করতে হবে, এই ধরনের জোরাজুরি করে বলবে যদি তোমরা যারা ক্লাস করতে পারবে না তারা আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবে, যারা এই অ্যাসাইনমেন্টটা করতে পারবে না তারা এই প্রেজেন্টেশনটা করবে, যারা এই প্রেজেন্টেশন করতে পারবে না তারা এই ধরনের একটা সেমিনার অ্যারেঞ্জ করবে, বিভিন্ন অপশন দিয়ে দিবে। It also means that they are expected to take action if something goes wrong and seek out resources and support for themselves. এবং এই একই কারণে এটা দ্বারা বোঝায় যে they are expected to take action if something goes wrong. যদি কোনো কারণে কোনো সমস্যা হয় এটার জন্য দায়ী কে? তারা স্টুডেন্টরাই দায়ী, কারণ স্যার তো বলে নাই তুমি এটা করো, তাকে অপশন দিয়ে দিয়েছে। এখন সে অপশনে যদি সে কোনো কারণে ফেল করে সেটার জন্য দায়ী কে? স্টুডেন্ট। and seek out resources, খুঁজে বের করতে হবে রিসোর্স and support। হ্যাঁ, রিসোর্স এবং রিসোর্স মানে হচ্ছে কি? সোর্স মানে উৎস, রিসোর্স সোর্স মানে উৎস, রিসোর্স মানে হচ্ছে সম্পদ, কিন্তু আমরা সবসময় সম্পদ বলতে পারি না। একজন ব্যক্তি যিনি আমাকে হেল্প করবে উনি আমার রিসোর্স হতে পারে, উনি সম্পদ। তাহলে তাকে খুঁজে বের করতে হবে কোথায় সে পাবে, হ্যাঁ, কোথায় সে পাবে seek out resources and support for themselves। মানে তাকে অ্যাসাইনমেন্ট করতে বলা হলো, যে অ্যাসাইনমেন্ট কেমনে করবে এটা তার দায়িত্ব, তাহলে তাকেই খুঁজে বের করতে হবে যে অ্যাসাইনমেন্টের ম্যাটেরিয়াল গুলো কোত্থেকে পাবে এবং কার কাছ থেকে সাপোর্ট নিবে। তাহলে এখানে আমরা প্রথম প্যারাগ্রাফে দেখলাম যে অস্ট্রেলিয়ানদের কালচারের মধ্যে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে তাদের কি আছে, তাদের প্রথম মূল্যবোধ যেটা সেটা হচ্ছে তারা ব্যক্তি স্বাধীনতাকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে, এত বেশি প্রাধান্য দিয়ে থাকে ইভেন টিচাররা পর্যন্ত তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেয় না। হ্যাঁ, আবার এর দ্বারা এখানে এটাও সমস্যা যে যেহেতু চাপিয়ে দেয় না সেহেতু কোনো ভুল করলে সেটার জন্য টিচারও দায়ী না, স্টুডেন্টকেই সেটা খুঁজে বের করতে হবে উপায়। তো আমরা এখনো মূল্যবোধ কিন্তু কোনো ধাপে আসেনি, প্রথম ধাপ কি দ্বিতীয় ধাপ কি বিষয়গুলো পাইনি, সুতরাং পড়তে থাকবে। প্রশ্ন ভালো না বুঝলে এটা একটা বড় সমস্যা। প্রশ্ন না বুঝে যারা প্যাসেজ পড়ে দুইটা তিনটা প্যারাগ্রাফ পড়ার পরে তারা থমকে দাঁড়ায়, হ্যাঁ, হতাশ হয়ে যায়, এখানে তো উত্তর নাই, আমি কি বুঝতেছি না, না ফেলে আসছি, না ভালো করে পড়ি নাই মনে, উপরেরটা একটু দেখি, আর আবার প্রথম থেকে একটু আরেকবার পড়ে আসি, এভাবে করে করে তারা সময়টা নষ্ট করে। যে ভালো প্রশ্ন বুঝবে, যে প্যাসেজ পড়ে পড়ে বুঝবে, সে তার মধ্যে এই জিনিসটা থাকবে না, সে কিন্তু ঠিকই বরাবর উত্তর খুঁজে বের করে নিয়ে আসবে, কারণ সে বুঝতেছে। যে শুধু পড়ে যাবে, চোখে পড়ে যাবে, অর্থ না বুঝে, তার জন্যই বিপদ। এই জন্য পড়ার গতিও বাড়াতে হবে এবং বুঝার গতিও বাড়াতে হবে, চর্চা ছাড়া এটা সম্ভব না, বাংলায়ও সম্ভব না, ইংলিশ তো দূরের কথা। আমরা বাংলা নিউজ পেপার পড়তে পারি, যে পড়তে পারে না সে কি অবস্থা? গ্রামের মধ্যে যদি কোনো বৃদ্ধ লোককে দেওয়া হয় নিউজ পেপার পড়ার জন্য, শিক্ষিত ব্যক্তি কিন্তু পড়তে পারবে না, কারণ সে প্রতিদিন নিউজ পেপার পায় না, ঠিক আছে না? আর আমাদের শহরে দেখা যাবে ক্লাস 5-6 এর ছেলেরা কত ফাস্ট বাংলা পেপার পড়বে, তাই না? এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার। Australians are also prepared to accept a range of options rather than believing there is one truth. এই মূল্যবোধের কারণে তারা সবসময় রাজি থাকে মেনে নিতে, prepared to accept, রাজি থাকে মেনে নিতে, a range of options, অনেকগুলো অপশনকে তারা মেনে নিতে রাজি আছে, rather than opinions, মতামত, অনেকগুলো মতামত তারা মেনে নিতে রাজি, rather than believing there is one truth, কেবল একটাই সত্য বাকি সব মিথ্যা, এই জিনিসটা তারা মেনে নিতে রাজি না। কোন একটা আমরা যেটা করি আমাদের স্কুল কলেজে, যে একটা প্রশ্ন দিয়েছে, একটা প্যারাগ্রাফ লিখতে দিল স্কুল কলেজে,
এখন অবশ্য চেঞ্জ আসছে। আমাদের সময় যেটা হতো, আমরা দেখতাম যে একটা রচনা শিখতে দিয়েছে, রচনা শেখার জন্য একটা বই আছে, সে প্রথম দুটো প্যারাগ্রাফ তোমরা শিখে আসবে। এই জিনিসটা উইয়ার্ড, মুখস্থ করে আসতে হতো, যেভাবে বইয়ে দেয়া আছে ঠিক সেভাবে, এবং ওইভাবেই লিখতে হতো। একটা দাড়ি একটা কমা ভুল হইলে মাইর। তার মানে এটা দ্বারা বোঝায় আগে ধ্যান ধারণা এরকম ছিল, ওই বইয়ের ওই রচনাটা ছাড়া বাকি সব রচনা ভুল, অন্য কোনোভাবে লেখা সম্ভব না। আসলে কি এটা হয়? আমি যখন একটা সে যদি বলা হলো বাংলাদেশের শিল্প কারখানা, এটা নিয়ে একটা রচনা লিখতে বলা হলো, সবার মতামত কি একরকম হবে? অবশ্যই হবে না। তাহলে এই জিনিসটা মানে অনেক এক একজনের মতামত এক এক রকম হতে পারে, একটাই যে সত্য হবে এই বিষয়টা তারা মানে না। কথা বুঝাইতে পারছি? দিস মিনস দ্যাট, তার মানে হলো এই যে ইন অ্যান এডুকেশনাল সেটিং, একটা শিক্ষা পরিবেশে students will be expected to form their own opinions. যে স্টুডেন্টদেরকে সুযোগ করে দেয়া হবে তারা যেন তাদের নিজস্ব মতামত দেয়, ইন্টারনেট থেকে কোনো বই থেকে কপি করে যেন না লিখে, and defend the reasons for that point of view. শুধু মতামত দিলে হবে না, এবং সেই মতামতটাকে ডিফেন্ড করতে হবে, রক্ষা করা। ডিফেন্ড মানে কি? রক্ষা করা। রিজনস, ডিফেন্ড দ্য রিজনস ফর দ্য পয়েন্ট অফ ভিউ, যুক্তি দিয়ে রক্ষা করতে হবে তাদের এই মতামতটা। অ্যান্ড দি এভিডেন্স ফর ইট, যুক্তির সাথে সাথে তার প্রমাণও দিতে হবে। সে যদি বলে কোনো একটা যুক্তি যে মেয়েরা ব্যবসার জন্য উপযোগী নয়, এই মতামত দিতে পারে, কিন্তু শুধু মতামত দিলে হবে না, তাদেরকে বলতে হবে যে যুক্তি দিয়ে বুঝাইতে হবে কেন উপযোগী না, এবং প্রমাণ দেখাতে হবে। আমরা কিন্তু এখনো ধাপগুলোতে আসিনি। প্রাইস অলসো কমেন্টস, প্রাইস এখানে আরো মন্তব্য করেন যে Australians are uncomfortable with differences in status and hence idealize the idea of treating everyone equally. তাহলে প্রথম মূল্যবোধ হচ্ছে তারা ব্যক্তি স্বাধীনতা পছন্দ করে। দ্বিতীয় মূল্যবোধ যেটা বলছে যে অস্ট্রেলিয়ানস, আর এই জন্য এখানে প্রথম থেকে দ্বিতীয়টা আসাতে এখানে অলসোটা ইউজ করা হয়েছে, যে অস্ট্রেলিয়ানস আর আনকমফর্টেবল, অস্বস্তিতে ভোগে, উইথ ডিফারেন্স ইন স্ট্যাটাস, মানে সামাজিক মর্যাদায় ভিন্নতা থাকলে তারা কি করে। আমাদের এখানে ব্যাংকে দাঁড়ালে দেখা যায় যে লম্বা লাইন ইলেকট্রিক বিল দেওয়ার জন্য, আরেকজন পুরো লাইন ডিঙ্গিয়ে বিলটা দিয়ে চলে আসছে, অথবা একটা লম্বা লাইন ছেলেদের, আরেকটা মেয়ে এসে পুরো লাইন না ধরে সামনে এসে বিলটা দিয়ে দিয়েছে। তার মানে কি? মর্যাদায় ভিন্ন। এটা শুধু একটা উদাহরণ, এরকম অনেক ক্ষেত্রে আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে কি ধনী ঘরের ছেলে হলে তারা আগে, অথবা নাম করা পরিবারের হলে তাকে আগে সুযোগটা দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে মর্যাদায় ভিন্নতা, মর্যাদায় ভিন্নতাতেও তারা কি হয়, অস্বস্তি ভোগ করে, এবং ফলে তারা কি করে, আইডিয়ালাইজ, তাদের কাছে আদর্শ হচ্ছে দি আইডিয়া অফ ট্রিটিং এভরিওয়ান ইকুয়ালি, প্রতিটি মানুষই সমান, তারা প্রত্যেককে সমান হিসেবে চিন্তা করে। An illustration of this is that, এর একটা ব্যাখ্যা হচ্ছে কি, এটা an illustration of this is that, এটা আমরা আন্ডারলাইন করে রাখি। এই ধরনের লেখার আর্টটা শিখতে হবে আমরা। ফর এক্সাম্পল দিয়ে লিখে বারবার, ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, এই দুটো ছাড়া যেন আর উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে ফর এক্সাম্পল না দিয়ে উদাহরণটা কিভাবে দিচ্ছে, an illustration of this is that, এর একটা চমৎকার উদাহরণ হতে পারে এই যে most adult Australians, বেশিরভাগ বয়স্ক অস্ট্রেলিয়ানরা call each other by their first names, একজন আরেকজনকে তাদের নাম ধরে ডাকে, স্যার করে ডাকে না। আমাদের দেশে কথায় কথায় 14 বার স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা ওখানে নেই, নাম ধরে ডাকে। This concern with equality means that Australians are uncomfortable taking anything too seriously and are even ready to joke about themselves.
তাহলে এখানে কি বলছে? দিস কনসার্ন উইথ ইকুয়ালিটি, দিস কনসার্ন উইথ ইকুয়ালিটি, এই সাম্যতার এই উদ্বেগটা দ্বারা বুঝাই যে অস্ট্রেলিয়ানস আর আনকমফোর্টেবল টেকিং এনিথিং টু সিরিয়াসলি, কোনো কিছু বললে এটাকে সিরিয়াসলি নেওয়া যাবে না। যেমন আমাদের দেশে আমরা যখন জোক বলি, বন্ধুকে একটা কিছু বলে ফেলি, কিন্তু বন্ধুর বড় ভাই বন্ধুর বাবাকে নিয়ে কিছু বলা যাবে না। বন্ধুও মাইন্ড করবে, বন্ধুর বাবাও মাইন্ড করবে, আমরা সিরিয়াসলি নিয়ে ফেলি। ঠিক আছে না? এটা আমাদের সংস্কৃতিতে একটা কমন ব্যাপার যে একটা জোক করলে আরেকজন সেখানে কি হয়, আহত হয়। হ্যাঁ হ্যাঁ, আমাকে এরকম পচাইছে, আমাকে এরকম। কিন্তু অস্ট্রেলিয়ানরা এই ধরনের কোনো কিছু বললে তারা এটাকে সিরিয়াসলি নেয় না। আমরা তো একটা কিছু, একটা কথার জন্য ঘর ভাঙাভাঙি পর্যন্ত হয়ে যায়, তাই না? হ্যাঁ, তুমি আমাকে এটা বললা। দেখা গেছে কি হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ডকে দুষ্টুমি করে বলো, তোমরা তো মনে কোনোদিন কাঁঠাল খাও না, এই লেগে গেছে। তার মানে এটা তো দুষ্টুমি করে বলছে, ওটা সিরিয়াসলি নিয়ে নিল। হ্যাঁ, আমাদেরকে পয়সা কম আছে। আচ্ছা, যাই হোক, মূল কথা আমি বুঝাতে পেরেছি বিষয়টা। মানে ইকুয়ালিটি মানে হচ্ছে আপনি আমার সমান, তাহলে আমি আপনাকে নিয়ে যোগ করতে পারবো, আপনি এটাকে বেশি সিরিয়াসলি নিতে পারবেন না, আপনি আমার মতোই। আপনি যদি হ্যাঁ আমাকে বললো এটা, আমি কি আমার কি কম আছে নাকি? হ্যাঁ, and are even ready to joke about themselves, নিজেদেরকে নিয়ে তারা যোগ করতে পারে। তাহলে কয়টা আমরা মূল্যবোধ দেখলাম? অস্ট্রেলিয়ান মূল্যবোধ কয়টা নিয়ে আলোচনা করা হইল? 4টা কেন হইল? মূল কথা তো 2টা, একটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, আর একটা হচ্ছে কি সাম্যতা, পরস্পর সমান। Australians believe that life should have a balance. এবার একটা আসছে, অস্ট্রেলিয়ানরা মনে করে যে life should have balance between work and leisure time, যে মানুষের পেশাগত কাজ এবং বিশ্রামের মধ্যে একটা সাম্যতা, ব্যালেন্স থাকা উচিত, এই কথাটা তারা বিশ্বাস করে। As a consequence, ফলে some students, কিছু কিছু ছাত্র may be critical of, সমালোচনার সম্মুখীন হতে পারে, others, অন্যদের, who they perceive as doing nothing but study, কাদের? So some students may be critical of others, কিছু কিছু স্টুডেন্ট হয়তো অন্য ছাত্রদের সমালোচনা করতে পারে। Some students may be critical of others, কিছু কিছু ছাত্র হতে পারে সমালোচক অন্যদের। কিছু কিছু ছাত্র হতে পারে সমালোচক কার? অন্যদের, অন্য ছাত্রদের। কোন অন্য ছাত্র কারা? who they perceive, এটা যদি আমরা বাদ দেই, who doing nothing but study, যারা পড়াশোনা ছাড়া আর কিছুই করে না, আমাদের বুয়েট মেডিকেল স্টুডেন্টদের মতো, এরা পড়াশোনা ছাড়া কিছুই চিনে না, সারাদিন পড়া পড়া। এই জিনিসটাকে তারা ভালো মনে করে না খারাপ মনে করে? খারাপ মনে করে। who they perceive as doing nothing but study, perceive মানে মনে করা, perceive মানে মনে করা। তাহলে যে কিছু কিছু ছাত্র অন্য ছাত্রদেরকে নিয়ে সমালোচনা করে, কেন করে? কারণ তারা মনে করে যে ওই ছাত্রগুলো আসলে পড়াশোনা ছাড়া আর কিছুই করে না। Australian notions of privacy, তাহলে ওইটা তারা কি বুঝাচ্ছে? তার মানে হচ্ছে একটা মানুষ যদি তার ব্যক্তি জীবনে তার শ্রম এবং বিশ্রামের মধ্যে সমতা না আনে, তাহলে সেই জিনিসটা তারা ভালো চোখে দেখে না। জীবন মানে শুধু শ্রম নয়, কিছু বিশ্রামও দরকার আছে, কিছু বিনোদনও দরকার আছে। আমাদের ক্ষেত্রে দেখা যায় কি কিছু কিছু মা বাবা এমন যে ছেলে বা মেয়ে অসুস্থ, বিছানায় পড়ে আছে, জ্বর, ওইখানে বইটা নেই, ঠিক আছে তোমার জ্বর, তুমি তো সমস্যা নাই, তুমি শুয়ে শুয়ে পড়ো, হয় না এরকম?
ক্লাসে ফার্স্ট হইতে হবে, প্রথম হইতে হবে। আমাদের দেশে এটা খুব বেশি যে আমার ছেলে ফার্স্ট হবে, আমার ছেলে মানে সবচেয়ে ক্লাসে সেরা স্টুডেন্ট হবে। কিন্তু ওদের দেশে ফার্স্ট কে সেকেন্ড কে এটা দেখায়ও না, স্কোরটা পাবলিশও করে না, মানে কে কত পাইছে এটা এটা এই আমরা তো এটা মানে একদম বড় করে ছবি আকারে ছাপে যে আমার সামনের রুমে আছে কে 8.5 পাইছে কে, কিন্তু ওদের সংস্কৃতিতে আরেকজনের স্কোর দেখানোটাও অন্যায়, এটা তার ব্যক্তিগত সম্পর্ক। অস্ট্রেলিয়ান নোশনস অফ প্রাইভেসি, প্রাইভেসি মানে ব্যক্তির নিজস্ব স্বকীয়তা, ব্যক্তির নিজস্ব স্বকীয়তার ধারণাটা, নোশন মানে ধারণা, নোশনস মানে ধারণা, ব্যক্তির নিজস্ব স্বকীয়তার ব্যক্তিগত বিষয়ের ধারণা বলতে বোঝায় যে mean that areas such as financial matters, appearance and relationships are only discussed with close friends. প্রাইভেসি বলতে ওদের ধারণা হচ্ছে যে আমার টাকা পয়সার হিসাব, আমার চেহারার হিসাব, মানে আমি চেহারা সুন্দর নাকি বিশ্রী, লম্বা না বেটে, এবং আমার সম্পর্কের হিসাব, আমার গার্লফ্রেন্ড একটা না দুইটা নাকি নাই, এই হিসাবগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না একমাত্র ক্লোজ ছাড়া। আমাদের দেখা যায় কি আমাদের কালচারে একটা মানুষের সাথে প্রথম পরিচয় হইলে ভাই আপনি কোথায় চাকরি করেন, ও বড় ব্যাংকে চাকরি, বেতন কত ভাই আপনার, কিন্তু এটা খুবই অফেন্সিভ, প্রথম সাক্ষাতে এটা বলা যায় না। আপনি বা অনেক সুন্দর স্মার্ট, আপনার গার্লফ্রেন্ড কয়টা আছে, হ্যাঁ, তাহলে এই ধরনের কথাগুলো খুবই অফেন্সিভ তাদের কাছে, কারণ এটা তারা প্রাইভেট মনে করে, এই জিনিসগুলো তাদের প্রাইভেট। কি কি, নিজে সুন্দর নাকি বেটে, নিজে কালো না সাদা, নিজের শারীরিক গঠন, নিজের আর্থিক অবস্থা এবং নিজের সম্পর্ক, এই জিনিসগুলোকে তারা কি মনে করে, প্রাইভেসি মনে করে। ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো এরিয়াস সাচেস, ক্ষেত্র যেমন আর্থিক লেনদেন, আর্থিক বিষয়, অ্যাপিয়ারেন্স এবং হচ্ছে কি রিলেশনশিপ। While people may volunteer such information, they may resent someone actually asking them unless the friendship is firmly established. While মানে যদিও, people may volunteer, volunteer মানে ইচ্ছে করে প্রকাশ করা, volunteer মানে স্বেচ্ছাসেবী, আর এখানে বোঝাচ্ছে may volunteer, এখানে volunteerটা ভার্ব হিসেবে এসেছে, স্বেচ্ছায় প্রকাশ করতে পারে এই ধরনের তথ্যগুলো। যদিও ব্যক্তি স্বেচ্ছায় এই ধরনের তথ্যগুলো প্রকাশ করতে পারে, তবুও they may resent, তবুও তারা কিন্তু বিরক্ত হয় someone actually asking them, যদি কেউ তাদেরকে এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করে, unless, যদি এরকম না হয় যে the relationship is firmly established, যদি তার সাথে সম্পর্কটা গভীর না হয়। সম্পর্কটা গভীর না হওয়া পর্যন্ত, না হওয়ার আগে যদি কেউ তাকে এই সমস্ত বিষয় জিজ্ঞেস করে তবে সে বিরক্ত হয়। রিজেন্ট মানে বিরক্ত করা, বিরক্ত হওয়া। Even then, it is considered very impolite to ask someone what they earn. এটা খুবই অভদ্রতা জিজ্ঞেস করা। It is considered very impolite to ask, জিজ্ঞেস করাটাকে অভদ্রতা হিসেবে গণ্য করা হয়। What they earn, তারা কি উপার্জন করে না করে, সেই বিষয়টা জিজ্ঞেস করাটাকে অভদ্রতা হিসেবে ভাবা হয়। With all the people, it is also rude to ask how old they are. বয়স্ক লোককে জিজ্ঞেস, আমরা তো দাদি আপনি তো অনেক বুড়ি হয়ে গেছেন, আপনার বয়স কত, আমরা তো এটা খুব হ্যাপি হয়ে জিজ্ঞেস করি, এবং যারা শুনে তারাও অনেক হ্যাপি, হ্যাঁ আমার বয়স 90 বছর, আমি
এই দুর্ভিক্ষ দেখেছি, আমি যুদ্ধ দেখেছি, নিজ থেকেই বলে, তাই না? কিন্তু ওদের দেশে এটা অফেন্সিভ। Why they are not married or why they do not have children? আরে এত বড় হয়ে গেছেন এখনো বিয়ে হয় নাই, বাচ্চা কাচ্চা নাই, কি বলেন? এই ধরনের কথাবার্তাগুলো অফেন্সিভ। It is also impolite to ask people how much they have paid. It have হবে how much they have paid for something unless there is a very good reason for asking. আরে ভাই কি সুন্দর জামা পরছেন, কত দিয়ে কিনছেন? মোবাইলটা তো অনেক সুন্দর, দেখি কত দিয়ে কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন? এই জিনিসগুলো তাদের কাছে কি অফেন্সিভ। তাহলে এখানে কোথাও কিন্তু আমরা আনসারটা পাইনি, যে আমাদের প্রশ্নের যে ধাপগুলো পাইনি, শুধু এখনো মূল্যবোধ, যে তারা কোনটাকে ভালো মনে করে কোনটাকে খারাপ মনে করে, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। Coles 1996 describes culture shock as a process. Coles এর মতে কালচার শক হচ্ছে একটা প্রক্রিয়া of change marked by 4 basic stages. তাহলে কোলস এর মতে কালচার শক হচ্ছে একটা প্রক্রিয়া যেটা পরিলক্ষিত হয় 4টা ধাপে। তার মানে এখানেই তারা আলোচনা করবে যেহেতু ধাপের বিষয়টা আছে। During the first stage, প্রথম ধাপে, the new arrival এখানে the new arrival দ্বারা বোঝাচ্ছে newcomers is expected to be excited মানে খুবই উত্তেজিত হয়ে যায় to be in a new place. নতুন যারা আসছে তারা নতুন জায়গায় এসে খুবই শিহরণ বোধ করে, খুবই উত্তেজনা বোধ করে। So this is often referred to as honeymoon. এই স্টেজের নাম কি তাহলে? আমাদের আনসার কি হবে? আমরা আনসার গুলো ব্লক লেটারে লিখলেই ভালো। Like a tourist, they are intrigued মানে আকৃষ্ট হওয়া by all the new sights and sounds. নতুন দৃশ্য, নতুন শব্দ শুনে তারা আকৃষ্ট হয়। New smells and taste, নতুন ঘ্রাণ, নতুন স্বাদ of their surroundings. নতুন পরিবেশের নতুন দৃশ্য, নতুন শব্দ, নতুন গন্ধ, নতুন স্বাদ, সবগুলোতেই তারা কি হয়ে যায়? খুবই আকৃষ্ট হয়ে যায়। আরে অস্ট্রেলিয়া চলে আসলাম, কি সুন্দর দেশ। They may have some problems, কিন্তু তাদের কিছু সমস্যা হতে পারে, but usually they accept them, কিন্তু এই সমস্যাগুলো তারা মেনে নেয় as just part of the novelty মানে নতুনত্ব, কিন্তু এই সমস্যাগুলো তারা নতুনত্বের অংশ হিসেবে মেনে নেয়। at this point মানে কোথায়? First stage, তাই না? It is the similarities that stand out, মিলটাই ধরা পড়ে। stand out মানে আলাদা হয়ে দেখা, স্বতন্ত্র। It is the similarities that stand out, মিলগুলোই মানুষের চোখে পড়ে। stands out মানে এখান থেকে বোঝাচ্ছে চোখে পড়ে। তার মানে দে নোটিস কথাটাকে ঘুরে এখানে বলছে কি stand out। তাহলে মিলগুলোই খুঁজে পড়ে, and it seems to the newcomer that people everywhere and their way of life are very much alike. People everywhere মানে different nationalities, and their way of life মানে culture. কালচারটাকে বলে প্যাসেজে ঘুরিয়ে বলছে কি their way of life, আর ন্যাশনালিটিসটাকে ঘুরিয়ে বলছে কি the people everywhere। তাহলে দে নোটিস কি হবে আনসার? কোন জিনিসটা তাদের চোখে পড়ে? সিমিলারিটিস। দে নোটিস দ্য সিমিলারিটিস।
লিখি SIMILARITIES similarities. They may experience the stage of up to কতদিন সময়টা আমাদেরকে বের করতে হবে this period of euphoria মানে আনন্দ উল্লাস এই আনন্দের বা উল্লাসের সময়কালটা may last from a couple of weeks to a month কত 2 সপ্তাহ couple of weeks মানে 2 সপ্তাহ থেকে শুরু করে কতদিন পর্যন্ত a month but the letdown is inevitable কিন্তু হতাশা অপরিহার্য এরপর হতাশ হবেই letdown মানে কি হতাশা তাহলে টাইম কতটুকু up to a month এখানে couple of weeks লিখলে आंसर হবে যেহেতু পর্যন্ত বলছে এই পর্যন্ত বলাতে আমাদেরকে এখানে কি হবে তাহলে দেখা যাচ্ছে আমরা ফার্স্ট স্টেজ শেষ করে ফেলেছি ফার্স্ট স্টেজে দুইটা প্রশ্ন আমরা পেয়ে গেছি অপরিহার্য নির্ঘাত অনিবার্য ইনএভিটেবল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ রাইটিং রিডিং লিসনিং স্পিকিং প্রত্যেকটাতে এই ওয়ার্ডটা আসবে যেহেতু আমরা তিনটা প্রশ্নের আনসার পেয়ে গেছি পরবর্তীতে দেওয়া আছে রিজেকশনে কোন জিনিসটা তারা হারিয়ে ফেলে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে লুজ দ্য ড্যাশ দে হ্যাড এট দ্য বিগিনিং শুরুতে এমন একটা কিছু পেয়েছে যেটা তারা হারিয়ে ফেলেছে during the second stage known as rejection stage দ্বিতীয় ধাপের নাম কি rejection stage the newcomer starts to experience difficulties তারা সমস্যার সম্মুখীন হতে থাকে due to differences between the new culture and the way they were accustomed to living in আগতরা যেই চালচলনে অভ্যস্ত ছিল সেটার সাথে এবং নতুন কালচারের সাথে যে পার্থক্য সেই পার্থক্যের কারণে তারা কিছু সমস্যার সম্মুখীন হয় the initial মানে শুরুর দিকের enthusiasm মানে উৎসাহ শুরুর দিকের উৎসাহ turns into irritation কিসে পরিণত হয় বিরক্তিতে পরিণত হয় প্রথমে যে জিনিসটা ভালো লেগেছিল সেটা আর ভালো থাকে না সেটা বিরক্তিতে পরিণত হয় frustration হতাশায় পরিণত হয় anger ক্ষোভে পরিণত হয় and depression হতাশায় পরিণত হয় and this feeling may have the effect of people rejecting the new culture যে কারণে তারা কি করে নতুন কালচারটাকে তারা বর্জন করা শুরু করে so that they notice only the things that cause them trouble এই পর্যায়ে এসে তাদের চোখে কোনটা বড় হয়ে ধরা পড়ে আগে তো সমস্যাগুলো শুরুতে ভালো লাগে না এটা নতুন পরিবেশ এটারই অংশ প্রথমে যখন তারা আসে একটা নতুন জায়গায় যে পার্থক্য যে তারতম্য তারা দেখে সেটাকে তারা কি করে অ্যাভয়েড করে না এটা কোনো সমস্যা না কিন্তু আস্তে আস্তে কি হয় এই আনন্দটা বিরক্তিতে পরিণত হয় এবং তাদের চোখে খারাপটাই বেশি চোখে পড়ে which they complain about তারপর তারা এখানে খানা ঠিক নাই এখানে মানুষের আচরণ ঠিক নাই এখানে এটা ঠিক নাই এখানে আবহাওয়া ঠিক নাই দুনিয়ার সমস্যা তাহলে কোন জিনিসটা তারা হারিয়ে ফেলে শুরুতে কি থাকে ইনিশিয়াল enthusiasm তাহলে आंसर কি হবে enthusiasm initial পরবর্তী ধাপ যেটা সেটা হচ্ছে কি পরবর্তী ধাপের নাম হচ্ছে adjustment and reorientation এই ধাপে আমাদের কি লাগবে
they can understand some which they had not previously observed. আগে যে জিনিসটি তারা লক্ষ্য করেনি সেই জিনিসটি তারা এখানে লক্ষ্য করে। তো কোন জিনিসটি তারা লক্ষ্য করেনি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তারপর বলছে they learn dash dealing with difficulties, এবং সমস্যার সাথে সমস্যাটাকে সামাল দেওয়ার জন্য কোন জিনিসটা তারা শিখতে পারে। Fortunately, সৌভাগ্যবশত most people gradually learn to adapt, ধীরে ধীরে মানুষ কি করে তাল মিলাতে শিখে to the new culture, নতুন সংস্কৃতির সাথে, and move on to the third stage, তৃতীয় ধাপের দিকে এগিয়ে যায়, known as adjustment and reorientation. Adjustment এবং reorientation নামেই এই তৃতীয় ধাপ। During this stage, মানে কোন ধাপ? তৃতীয় ধাপ। A transition occurs. Transition, হ্যাঁ, স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গার স্থানান্তরকে বলা হয় ট্রানজিশন। এক অবস্থা থেকে আরেক অবস্থার স্থানান্তরকে বলা হয় ট্রানজিশন। ট্রানজিশন occurs, সংগঠিত হয়, to a new optimistic attitude, দৃষ্টিভঙ্গি তখন কি রকম হয়? অপটিমিস্টিক, আশাবাদী দৃষ্টিভঙ্গি। As the newcomer begins to understand, যেহেতু এখানে যখন, as মানে যখন নবাগতরা begin to understand, বুঝতে শিখে, more of the new culture, নতুন কালচার সম্পর্কে বুঝতে শিখে, they are able to interpret, ফলে তারা ব্যাখ্যা করতে পারে some of the subtle culture clues, subtle মানে সূক্ষ্ম, cultural clues, clues মানে সূত্র, which passed by, যেটা চোখে পড়েনি, হ্যাঁ, অধরা থেকে যাওয়া, পাস বাই মানে চোখে না পড়া। যেমন আমি নিউজ পেপার বললাম, একটা অ্যাড ছিল, আমি না পড়ে পরের পেজে চলে গেলাম, তাহলে এটা দ্য নিউজ, দি অ্যাডভার্টাইজমেন্ট পাস বাই, তার আমি চোখে না পড়া। হুইচ পাস বাই আননোটিসড আর্লিয়ার, হ্যাঁ, যেটা আগে চোখে কখনো পড়েনি সেই জিনিসটা তাদের চোখে পড়ে। কোন জিনিসটা চোখে পড়ে? সাটল কালচারাল ক্লুজ। তাহলে কয় শব্দ এখানে? কিন্তু আমরা লিখতে পারবো কয় শব্দ? তাহলে আনসার কি লিখবো? they can understand some cultural clues which they had not previously observed. Which they have not previously observed, এই কথাটাকে প্যাসেজে ঘুরিয়ে বলছে passed by unnoticed earlier. এই জায়গায় passed by unnoticed earlier. Now things make more sense and the culture seems more familiar. এখন সবকিছু তাদের বোঝা হয়ে যায় এবং তারা কালচারটাকে আরো বেশি চিনে। As a result, ফলে they begin to develop, তাদের মধ্যে সৃষ্টি হয় problem solving skills, তাদের মধ্যে কি সৃষ্টি হয়? সমস্যা সমাধানের যোগ্যতা সৃষ্টি হয়। And feeling of disorientation and anxiety no longer affect them. এবং ফিলিংস অফ ডিসওরিয়েন্টেশন, না চেনার, এবং অ্যাংজাইটি মানে উৎকণ্ঠা, না চেনার এবং উৎকণ্ঠা আর তাদেরকে প্রভাব ফেলতে, নো লঙ্গার আফেক্ট দেম, তাদের উপর প্রভাব ফেলতে পারে না। তার মানে অন্য কথায় তারা আর ডিসওরিয়েন্টেশনে ভোগে না, উৎকণ্ঠায় ভোগে না। তাহলে কি কোন জিনিসটা শিখার কারণে তাদের এটা হয় না? নতুন কোন জিনিসটা শিখেছে? প্রবলেম সলভিং স্কিলস। কয় শব্দ এখানে? আসলে এখানে দুই শব্দ। প্রবলেম এবং সলভিং এর মাঝখানে হাইফেন থাকারে এটা এক শব্দ হয়ে গেছে। তাহলে আমরা পুরোটাই লিখব দে লার্ন। এটা আনসার কি হবে? আমি এইভাবে লিখছি প্রবলেম, কিন্তু এখানে কি খেয়াল করতে হবে, প্রবলেমের পরেই একটা কি লাগাইতে হবে? হাইফেন সলভিং, প্রবলেম সলভিং। তাহলে প্রবলেম সলভিং হয়ে গেল এক শব্দ। তারপর হচ্ছে স্কিল, প্রবলেম সলভিং স্কিল। স্কিলের শেষে এস আছে, তাহলে আমরা এসটা লাগাবো, প্রবলেম সলভিং স্কিলস। তাহলে দেখতে দেখতে আমরা সব প্রশ্নের আনসার বের করে ফেলেছি। এখন বাকি আছে শুধু শেষ ধাপের নামটা বের করা।
শেষ ধাপে কয়টা প্রশ্ন আমাদের স্টেজ 4 এ? আর একটা শুধু একটা প্রশ্নই আমাদেরকে বের করতে হবে, নাম। সেটা হচ্ছে কি শেষ ধাপের নামটা কি। তাহলে তৃতীয় ধাপের প্যারাগ্রাফ শেষ, তাহলে এখন চতুর্থ ধাপ শুরু হবে। In Cole's model, in the fourth stage, newcomers undergo a process of adaptation. তাহলে আনসার কি হবে? Adaptation. তাহলে প্রশ্ন যখন আমরা মানে প্রশ্নের উত্তর যখন আমরা পেয়ে গেছি, তখন আর প্যাসেজে আমাদের কাজ নেই, সরাসরি আমরা পরবর্তী প্যাসেজে চলে যাব।